হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা একটা টপিক পড়ব যেটা তোমাদের আগের পাঠের সাথে দেওয়া আছে। রাতের বেলাতে ঝিঝি পোকার সাথে পড়ো, লাইক ঝিঝি পোকার আওয়াজ, ব্যাঙের আওয়াজ শুনতে পাবে, যদিও চেষ্টা করবো বাদ দেওয়ার, পারি কিনা দেখবো। তো যেটা হচ্ছে তোমাদের খুব শীঘ্রই মিশনে ডাকবে, তোমরা জানো হয়তো, তখন হয়তো ক্লাস হবে আরও। তো এটাই হচ্ছে কি এই টার্মের লাস্ট টপিক, মানে আমার পার্টের। তো আমি টপিকে ঢোকার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, 1 নাম্বার, ধরে নাও একটা ঘনক নিয়েছো, ঠিক আছে, এর আয়তন হচ্ছে ভি। একটা যদি এরকম নাও, আয়ত ঘনক নাও, এর আয়তন হচ্ছে ভি ধরলাম। যদি একটা শঙ্কু নাও, এর আয়তন যদি ভি হয়, তাহলে যতগুলোই বস্তু নাও না কেন, আর এখানে যদি গোলক নাও, এর হচ্ছে ভি 4/3 পাই আর কিউ। তাহলে দেখা যাবে কি একই আয়তনের বিভিন্ন বস্তুর মধ্যে ড্যাশ এর ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল, ড্যাশের পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন বা সব থেকে কম, সেটা কার হবে? এটা 4টার মধ্যে কার হবে? এই গোলকের হবে। কার করলাম? তাহলে এটা হচ্ছে কি গোলক। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল সব থেকে বেশি। তাহলে এমন কোনো জিনিস বলো যেটা কি চাই কি ক্ষেত্রফল কমাতে কে চায়? দেখবে অনেক মোটা মানুষ, সাধারণত মেয়েরা বা ভুঁড়ি যারা দেখাতে চায় না, তারা কি করবে, অনেক ছেলেও করে, খুব টাইট জিনিস পরে না একটা কোমরে আছে। কেন? কারণ চাই কি তার ক্ষেত্রফলটাকে কম করতে। তাহলে ক্ষেত্রফল কম করলে কি হবে, তখন টান টান একটা ভাব তো চলে আসবে। এখানে একটা পেটের মধ্যে বা পিঠের মধ্যে যেখানেই তুমি লাগাবে, হাতের মধ্যে লাগালে টান টান ভাব চলে আসবে, একটা টান সৃষ্টি করছে। তাহলে টান কি করে? ক্ষেত্রফলটাকে সংকুচিত করার চেষ্টা করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, তোমরা দেখবে তরমুজকে দেখেছো, যারা নিজের হাতে কেটেছো তারা বুঝতে পারবে, হালকা যদি উপরে ছুরি চালিয়ে দাও, এই তরমুজটা আছে এর উপরে হালকা ছুরি চালাবে, দেখবে গোড়াটা ফেটে যাচ্ছে। কেন ফাটছে? টান কাজ করছে একটা। টাইট কেউ জিন্স পরা আছে, খুবই টাইট, হালকা ব্লেড চালিয়ে দাও, পুরো ফেটে যাবে। এরকম কাজ করো না, জাস্ট আমি বলছি এক্সাম্পল স্বরূপ, মানে না ফাটলেও দেখে মনে হয় কি যে ব্লেড দিলেই কিন্তু ফেটে যাবে, এরকম মনে হয়। অনেক সময় তরমুজকে এরকম করে জোরে ঠোকা মারলেও কি হয়, ফেটে চলে যায়। এতটা টান টান থাকে যে হালকা ফাট ধরলে সেটা ফেটে চলে যায়। আরও দেখবে যেটা হচ্ছে মেন টপিক হচ্ছে কি, জলের উপর যখন তোমরা দেখবে পুকুর যদি থাকে, অনেক পোকা, ছোট ছোট পোকা মাকড়, সেগুলো খেয়ে জলের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। কি করে সম্ভব? ঠিক আছে, তবে আমরা যখন হচ্ছে সাবান জলে ডুবিয়ে দিয়েছি, বায়ুর বুদবুদ করে না, দেখেছো? একটা নিয়ে এসে কিছু লিকুইডে ডুবিয়ে ফু দিলে সে গোল হয়ে যায়। গোল কেন হতে গেল? ওটা গোল হয়ে যায়, দেখবে ছাড়া প্রথমে লম্বা হয়ে বেরোবে, ছেড়ে দিলে সেটা গোল হয়ে যায়। তারপর জলের কণাগুলো ছোট ছোট হলে কি গোল হয়ে যাচ্ছে? জল তো সাধারণত গোল আকার নয়, কিন্তু যখন ছোট হয়ে যাবে তখন সেটা গোলাকার। জলের বিন্দু গোলাকার, পারদ বিন্দু গোলাকার। কেন? সে কারণগুলো। কারণ কি? একটা যদি তরল পৃষ্ঠ নাও, মুক্ত তরল পৃষ্ঠ, এখানে যদি একটা ধরো জল লিখে দেবে, আমি চেষ্টা করবো দেখানোর, জলের মধ্যে একটা যদি সুই যেটা সেলাই করা হয়, সেই সুইকে যদি ওপরে রেখে দেওয়া হয়, সেই সুইটা কি হবে? ভাসবে জলের উপরে ভাসবে। ওটা আমি মানলাম পোকাটার ওয়েট খুব কম, সুইটার তো খুবই একটু ওয়েট আছে, ভাসবে কেন? কীভাবে সম্ভব?
তারপর দেখবে অনেক তোমরা হয়তো এখন দেখেছো ভিডিও, যে ওই যে জলের মধ্যে ডোবালে, সরি, যে লিকুইডটা দেওয়া থাকে বায়ুর বুদবুদ করার জন্য, ফু দিয়ে যেটাতে গোল গোল বাবেল বেরিয়ে যায়, সেখানে দেখবে এরকম একটা স্বর তৈরি হয়, ঠিক আছে, বা সাবান জলের স্বর, মানে উপরে একটা হালকা আস্তরণ তৈরি হয়, ঠিক আছে। সেই আস্তরণের ওপর যদি তুমি একটা সুতোকে যদি এরকম গোল আকারে ফেলে দাও, এরকম আকার করে ফেলে দাও, তো দেখবে এটা এরকমই আকার থেকে যাবে সুতোর ওপরে, এটা এরকমই আকার থাকছে। এরপর ঘটনাটা ঘটবে কখন, যখন এই মাঝের অংশটাকে আউট করে দেবে, মানে কি এখানেও স্বরটা আছে, স্বর বলতে কি পাতলা ফিল্ম, যেটা হচ্ছে কি ওই সাবান জল বা লিকুইডে ডোবানোর পর যেটা এখানে তৈরি হয়, এখানে ফু দিলে যেটা বাবেল তৈরি হয়, তাহলে সেই স্বরটা এখনও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা এরকম অবস্থা আছে। যেই মুহূর্তে এই মাঝের অংশে বাবেলটাকে নষ্ট করে, মানে স্বরটাকে নষ্ট করে দেবে, সঙ্গে সঙ্গে এটা কেমন হয়ে যাবে, একদম গোল হয়ে যাবে। কেন গোল হয়ে যাচ্ছে, আর গোলই বা হলো কেন, চারকোনা হলো না কেন? তাহলে গোলটা হচ্ছে কারণ এমন হতে পারে, দেখো এখানে এমন হতে পারে কি, একে গোল করতে গেলে চারিদিকে সমান মানে বল প্রয়োগ করতে হবে, চারিদিকে সমান মানে যদি বল প্রয়োগ করা হয় তবে গোল হবে। তাহলে এমন হতে পারে কি, যে এখানে একটা বল কাজ করছিল এদিকে যখন পৃষ্ঠের উপর রাখা ছিল, আর এখানে ঠিক তার অপোজিটে আরেকটা ফোর্স কাজ করছিল, এটাও এফ, এটাও এফ, এর প্রত্যেকটা বিন্দুতেই এরকম কাজ করছে, এখানেও কাজ করছে এফ, এখানেও কাজ করছে এফ, এখানেও কাজ করছে এফ, এদিকেও কাজ করছে এফ। তাহলে স্বর থাকার জন্য হচ্ছে কি, এই সুতোটার মানে হালকা সুতো যেগুলো সেলাই করা হয়, সেই সুতোটার প্রত্যেকটা বিন্দুতে বল কাজ করছিল দুদিকে সমান মানের। যখনই এই মাঝের অংশটাকে ব্লাস্ট করে দেওয়া হলো, তখন শুধু বলগুলো কোন দিকে ক্রিয়া করছে, এদিকে ক্রিয়া করছে। এইদিকে বলগুলো কি হলো, জিরো হয়ে গেল, আর এখানে তো স্বর নাই, এখানে ফাঁকা, তাহলে জিরো, এখানে পুরো ফাঁকা থাকবে গোল, আর এগুলোতে স্বর থাকবে। হতে পারে কি না? তাহলে এরকম চারিদিকে সমান মানের বল প্রযুক্ত হচ্ছে বলে এটা গোলাকার হচ্ছে। তার মানে কি, কোনো যদি পৃষ্ঠে তরলে যদি মুক্ত পৃষ্ঠ নেওয়া হয়, এটা একটা তরলে মুক্ত পৃষ্ঠ ধরতে পারি, মোটা ধরে নাও, বা এটা পৃষ্ঠ যদি হয়, তাহলে পৃষ্ঠের উপরে কোনো বস্তু রাখলে তার উপর কি হয়, দুদিকে সমান মানের বল প্রযুক্ত হয়। আর এই প্রতি একক দৈর্ঘ্যের যে কোনো একদিকের বলটাকে বলা হয় কি, পৃষ্ঠ টান। আজকে আমরা করবো কি, পৃষ্ঠ টান। সবকটা ঘটনায় বললাম কি, একটা কারণেই। প্রথম কথা হচ্ছে এটা গোল কেন হবে, এর মানে গোল কেন হতে যাচ্ছে জলের বিন্দু, কারণ ওখানে পৃষ্ঠ টান কাজ করে, তার উপরে পিঠের ওপর টান কাজ করে। যেমন হচ্ছে বললাম কি, মোটা লোকটা বা মোটা মানুষটাকে পাতলা দেখানোর জন্য একটা টান টান করে একটা বেল্ট বেঁধে নেওয়া হয়, তাই টান কি করে, ক্ষেত্রফলকে কমাতে চায়, তাই এর মধ্যে সবার মধ্যে ক্ষেত্রফল হচ্ছে এর কম, তাই এর আকারটা নেয়। পোকামাকড় চলতে পারে, কারণ একটা টান টান চাদরের ওপর তুমি চললে যেমন হবে, জলের পৃষ্ঠের উপরে টানটা একটা পোকা চললে সে একই হবে। তারপর জলের পৃষ্ঠটা কি করে, একটা টান টান চাদরের মতো ব্যবহার মানে বা আচরণ করে, টান টান চাদরের মতো আচরণ করে, যেটা হচ্ছে কি ওর নিচে দিয়ে ঢুকতে বাধা দেয়। বা এখানে টান টান চাদরে যদি আমরা কি করবো, টান টান চাদরে যদি আমরা পা দিই, তাহলে যেখানে পা দেবো সেখানে হালকা এরকম বসে যাবে, ঠিক জলের উপরটাও ঠিক বসে। অর্থাৎ কি, যে বল প্রয়োগ করা হয় এদিকে, যে বল প্রয়োগ করা হয় পৃষ্ঠ টান, সেটা কি করে উপর দিকে প্রতিমিত করে দেয়। তাহলে আজকে আমরা পড়বো কি, পৃষ্ঠ টান, পিঠের টান, তাই তো, বা সারফেস টেনশন। সারফেস টেনশন বলতে সারফেস, কোন সারফেস, যেটা তরলের মুক্ত পৃষ্ঠ যেটা হবে। ঠিক আছে, চলো আমি যখন হেডিংটা লিখছিলাম তখন ভাবছি যে প্রথমে তো হেডিং দিলাম না, কিন্তু তোমরা তো যখন ভিডিওটা দেখবে তখন তো সে সারফেস টেনশন হিসাবেই দেখবে, আর তোমাদেরকে আমি হেডিং দিয়ে লিঙ্ক পাঠাবো, তাহলে আমার প্রথমে না লেখে বোকামি হলো, তাই তো। চলো এবার আমরা যে ঢুকি কি, পৃষ্ঠ টান কাকে বলে, কাকে বলে বললাম। তাহলে প্রথম কথা হচ্ছে কি, জলের বা তরলের বিন্দু গোলাকার ধারণ করে কেন, কারণ হচ্ছে কি, একই আয়তনের বিভিন্ন বস্তুর মধ্যে, কি বললাম, একই আয়তনের বিভিন্ন বস্তুর মধ্যে কার গোলকের ক্ষেত্রফল সব থেকে কম হওয়ায় পৃষ্ঠটানের জন্য কি করে, তরল
সংকুচিত হওয়ার চেষ্টা করে, ফলে গোলা আকার ধারণ করে। কারণ হচ্ছে কি, চাইবে কি আয়তনটা বা ক্ষেত্রফলটা সব থেকে কম করার। এবার ডেফিনেশনে যাই। এখানে নোট করা থাকলে কিছু করো, যদিও কিছু নাই। তাহলে যখন ডেফিনেশন দেবো তখন কেমন দেবো? পৃষ্ঠটানের ডেফিনেশন। এই একটা তরলের মুক্ত পৃষ্ঠ নেওয়া হয়েছে। মুক্ত পৃষ্ঠে নিয়ে এখানে একটা লাইন কল্পনা করা হলো, একটা লাইন। ঠিক আছে, তরলের মুক্ত পৃষ্ঠে একটা লাইন কল্পনা করা হলো, যার এদিকে কাজ করবে কি এফ বল, তো এদিকেও কাজ করছে কি এফ বল, এখানেও কাজ করছে এফ, এদিকেও কাজ করবে এফ, এফ এদিকেও কাজ করবে এফ। ঠিক আছে, তো দুদিকেই প্রত্যেকটা বিন্দুতেই এফ কাজ করছে। এফ ধরে নেওয়া হচ্ছে এ বি। তাহলে এ বি লাইনের দৈর্ঘ্য কত? এ বি রেখা কিন্তু সে অমিতাভ বচ্চনের রেখা নয়। ঠিক আছে, রেখার দৈর্ঘ্য কত? এল। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি সারফেস টেনশন বা এস দ্বারা প্রকাশ করা হয়। সারফেস টেনশন খুবই চ্যাপ্টার, তোমাদের টেনশন দেবে না। ইকুয়াল টু কত হবে? এস ইকুয়াল টু বলা হয় কি এফ বাই এল, মানে প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় কি পৃষ্ঠটান। তাহলে কোন প্রতি একক দৈর্ঘ্য নেব? দুদিকে নেব না একদিকে নেব? যে কোনো একদিকের, কোনো একদিকের এফ হয় ওই সাইড না এই সাইড, যে কোনো একদিকে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে বলা হয় কি পৃষ্ঠটান। আমি সংজ্ঞাটা পজ করে লিখে নিচ্ছি। দেখো, কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে, তার মানে এবি রেখাটা কি হচ্ছে? কাল্পনিক রেখা। এটা হচ্ছে একটা কাল্পনিক রেখা। কাল্পনিক রেখা কল্পনা করা হলে ওই রেখার সাথে লম্বভাবে, এটা সবগুলো দেখো লম্বভাবে আছে, পারপেন্ডিকুলার, মানে এর সাথে পারপেন্ডিকুলার। যদি তরলের মুক্ত পৃষ্ঠ এটা হয়, এটা যদি তরলের মুক্ত পৃষ্ঠ হয়, তাহলে এই মুক্ত পৃষ্ঠের উপরে রেখা, মানে এই পেন্টাটা রেখা এরকম কল্পনা করা হয়েছে একদম উপরের পৃষ্ঠে। মানে একটা সুইকে ধরো, একটা সুই ভাসছে একটা তরলের উপর, তো সেটা একটা রেখা। তো তার উপর কি হয়? প্রতি একক ক্ষেত্রফল, প্রতি একক দৈর্ঘ্যে যে বল স্পর্শকীয়ভাবে, স্পর্শক মানে কি হচ্ছে? তরল পৃষ্ঠে সমান্তরালে, মানে এরকম ভাবে যে বল ক্রিয়া করে তাকে বলা হয় কি স্পর্শকীয় মানে পৃষ্ঠটান, বা বলবো কি সেই বল দ্বারা কি করা হয়? পৃষ্ঠটানের পরিমাপ করা হয়। তোমাদের বইয়ে লেখা আছে দেখবে, পরিমাপ করা হয়। আমি এখানে লিখে দিলাম কি তাকে বলে কি পৃষ্ঠটান। তাহলে এর একক কি হবে? ইউনিট বা ডেফিনেশন কি হলো? তাহলে ডেফিনেশন এস ইকুয়াল টু এফ বাই এল। তাহলে ইউনিট কত হবে? এস এফ এর ইউনিট কত? নিউটন পার মিটার, আর কি হবে? ডাইন পার সেমি। এটা হচ্ছে কি এস আই, এটা হচ্ছে সিজিএস। ঠিক আছে, আর হচ্ছে কি ডাইমেনশন কি হবে? দেখো, প্রথমেই বলে কি যে পৃষ্ঠটানকে মানে কি প্রতি একক দৈর্ঘ্যের বলকে বলা হয় পৃষ্ঠটান। তাই এই জিনিসটাকে ভেবে কি করে সবাই, মানে জিনিসটা আসলে বল হলেও কিন্তু তার মাত্রা, ডাইমেনশন বা একক পাল্টে গেছে। তাহলে এক মাত্রাটা কত হচ্ছে? দেখো, ডাইমেনশন অফ ডিম অফ এস ইকুয়াল টু কত হবে? ডাইমেনশন অফ এফ ডিভাইডেড বাই ডাইমেনশন অফ এল। তাহলে কত আসছে? এম এল টি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, দ্যাটস ইকুয়াল টু এম টি পাওয়ার -2। এটা হচ্ছে কি এর ডাইমেনশন। ঠিক আছে, এরপর আমরা কি পৃষ্ঠ শক্তির মান বের করব, তারপরে হচ্ছে কি কয়েকটা অঙ্ক করব, তারপর আজকে ক্লাস শেষ। তার আমি দেখানোর চেষ্টা করব যে সুইটা ভাসছে। ঠিক আছে,
দেখো একটা পাত্রে সাবানগুলো জলে একটা ফ্রেমকে ডোবানো হলো, এই ফ্রেমটা তৈরি করে নেওয়া হয়েছিল, তার ফলে একটা শর্ট সৃষ্টি হয়েছে। এর কিন্তু দুটো মুক্ত পৃষ্ঠ। তো একটা পৃষ্ঠে কী করা হলো, একটা বদ্ধ সুতোকে বেঁধে এটা এমন শেপ দেওয়া হলো যাতে বদ্ধ হয়। এরপর দেখো এই মুহূর্তে দেখো, যেই মুহূর্তে মাঝের অংশটাকে ফাটিয়ে দেওয়া হলো সেটা কী হলো, গোল হয়ে গেল, একদম পুরো সার্কেল। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মাঝে কিছু নেই কিন্তু, যেখানে পাইপটা দেওয়া আছে কাঠিটা সেখানে কিছু নেই। স্লো মোশন করে দেখো, ভালোভাবে বুঝতে পারবে। দেখো ধীরে ধীরে দেখো, যেই মুহূর্তে এটাকে মাঝের অংশটাকে ফাটিয়ে দেওয়া হবে, শর্টটাকে নষ্ট করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এটা গোলাকার ধারণ করবে। এটা থিওরি ক্লাসে তখন বকলাম, সেটাই দেখাচ্ছি। এই যে এরপর দেখো সুইটাকে জলের মধ্যে ফেলে দেওয়া হলো। এখানে ফেলার সময়, রাখার সময় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, তবে রাখতে পারবে। বা একটা অন্য কোনো একটা চিমটি কিংবা কাগজে নিয়ে তার উপরে সুইচটাকে রেখে কাগজটাকে ডুবিয়ে দিলেও হয়ে যাবে। আর রাখতে না পারলে সবসময় ডুবে যাবে। কাগজের উপর প্রথমে সুইটাকে রাখবে, তারপর কাগজটাকে ডুবিয়ে দেবে, দেখবে সুইটা ভাসবে জলের উপর। দেখতে পাচ্ছ ভাসছে এটা, ঠিক আছে। এবার যদি একটা চুম্বককে নিয়ে এদিক ওদিক করা হয়, দেখবে সুইটা এদিক ওদিক করে রোটেট করবে। দেখো ঠিক পোকাগুলো এভাবেই দৌড়ে বেড়ায় জলের উপরে। তাহলে এরপর দেখো পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি। তাহলে সে সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তিটাকে জানবো কি করে? তোমার যে শক্তি আছে, তোমাকে জানবো কি করে তোমার শক্তি আছে বা কতটা আছে? তুমি চুপ করে বসে আছো বেঞ্চের মধ্যে, আমি বুঝতে পারবো না নিশ্চয়ই। তা যতক্ষণ না তোমাকে খোঁচাবো ততক্ষণ পর্যন্ত জানতে পারবো না, বুঝতে পারলে? তাহলে একটা পৃষ্ঠের যে শক্তি, কতটা শক্তি, সেটা কি না খোঁচালে বুঝতে পারবো না। তাহলে এখানে হচ্ছে কি, যখনই আমরা শক্তি বের করবো, আমরা জানি কি জানো, এখানে সব এগুলো খুব সিম্পল জিনিস, মানে বেসিক জিনিসের উপর ডিপেন্ডেন্ট। আমরা জানি কি, বল ইকুয়াল টু কি, কার্য ইকুয়াল টু, কথা নেই, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। আমরা এটা জানি তো, ক্লাস 8 থেকে জানি। আমি এইটাকেই ইউজ করবো। তোমার শক্তি আছে কিনা তোমাকে বল প্রয়োগ করতে হবে, তোমার বল প্রয়োগ করাবো, কোনো বস্তুকে সরাতে বলবো, তাহলে তোমার কৃতকার্যের মান পেয়ে যাবে। তাহলে এখানে কি করে নেব, আমরা চেষ্টা করব কি পৃষ্ঠ শক্তি বের করার জন্য, যে এরকম একটা ফ্রেম নেব, এই ফ্রেমে সেই সাবান জলে বা শ্যাম্পু জলে এই ফ্রেমটাকে ডুবিয়ে নেব, এবং এই ফ্রেমে আরেকটা বাহু এরকম রাখবো, যাতে এই বাহুটা কি, এই পি কিউ আর এস, এটা এ বি, তাহলে এ বি ফ্রেমে সহজে চলাচল করতে পারে, এ বি ফ্রেমে সহজে চলাচল করতে পারে, ঠিক আছে। মানে এদিকে ফ্রিলি এরকম রকম মুভ করবে। তাহলে এটা যদি ফ্রিলি মুভ করে, তাহলে এই মুহূর্তে আমি কি বলছিলাম, একটা পৃষ্ঠ টান টান চাদর, তাহলে একে চাইবে কি, এই পৃষ্ঠ টান চাইবে কি, একে এদিকে টেনে নেওয়ার। তাহলে একে আটকে রাখার জন্য আমাকে কী করতে হবে, এদিকে একটা বল প্রয়োগ করতে হবে। তবে কখনো কি ঠিক সমপরিমাণ বল প্রয়োগ করে তবে এটা আটকে থাকবে, না হলে কি হবে, এটা এখান থেকে গিয়ে একদম এখানে লেগে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে এখন দেখতে হবে এর শক্তি কতটা। তাহলে আমাকে কী করতে হবে, একে সামান্য পরিমাণ বৃদ্ধি করতে হবে। হয় এখানে কী করবো, এটা এখানে ছিল এ বিটা, সেটাকে এখানে আনতে হবে। তার মানে কি, ক্ষেত্রফলকে সামান্য বৃদ্ধি করতে হবে। তার মানে কি, এখানে একটা সরণ ঘটাতে হবে। তাই সরণ ঘটালে কি কৃতকার্য পেয়ে যাব, আর সেই কৃতকার্য থেকেই শক্তির পরিমাপ করতে পারবো। তাহলে কারো শক্তির পরিমাপ করতে গেলে কি করতে হয়, তার দ্বারা কৃতকার্য করাতে হয়, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, যখনই সাবানে দেখো তরল, একটা বালতিতে জল রাখা আছে বা মগে জল রাখা আছে বা বাটিতে জল রাখা আছে, তার মুক্তপৃষ্ঠ কটা, একটা, তুমি ওপর যেটা দেখতে পাচ্ছ। তাহলে একটা মুক্তপৃষ্ঠ যা কাজ হবে, যদি সাবানের ফ্রেম নিয়ে নাও, যেটা বললাম, যেটা তুমি সেই ফু দিয়ে কি করো, বায়ুর বুদবুদ তৈরি করো, সেখানে কটা মুক্তপৃষ্ঠ এরকম নিয়েছো, এইদিকে একটা মুক্তপৃষ্ঠ, এইদিকে একটা মুক্তপৃষ্ঠ, দুটো মুক্তপৃষ্ঠ থাকে। তাহলে বলটা কি হবে, দ্বিগুণ হয়ে যাবে, মুক্তপৃষ্ঠ যটা হবে বল ততগুণ হয়ে যাবে। তাহলে পৃষ্ঠ শক্তি সংজ্ঞাটা কি দেব, প্রথমে বলি। তাহলে কি লিখবো, তরল পৃষ্ঠের ক্ষেত্রফল
একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয় তার দ্বারা পৃষ্ঠ শক্তির পরিমাপ করা হয়, বা সেই পরিমাণ শক্তি কি হয় ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। ঠিক আছে, এবার কি করি, আচ্ছা নোট করো, আমি এখান থেকে শুরু করব রাশিমালাটা। নোটগুলো পেয়ে যাবে তুমি ওই লিঙ্কে, নোট করা হয়েছে। আজকে শুধুমাত্র অল্প একটু পড়াবো, কারণগুলো মেন কারণগুলো পরে পড়াবো। তোমার একটা জিনিস বলতে ভুলে গেলাম, যখন একটা সুইকে ফেলে দেবে, ঠিক আছে, এটা তরলের মুক্ত পৃষ্ঠে সুইকে ফেলে দেবে, সেটা কেমন হবে, যদি এরকম করে সুইটা ফেলো তাহলে এটা কি হবে, তরল পৃষ্ঠটা হালকা ডাউন হয়ে যাবে, মানে এরকম টাইপের হয়ে যাবে, হালকা বসে যাবে, যেখানে থাকবে হালকা বসা টাইপের থাকবে, মানে কি এরকম সেফ হয়ে যাবে। তাহলে ওজনটাকে সুইটা আছে কোন দিক বরাবর, এই দিক বরাবর সুইটা আছে এরকম, ঠিক আছে। তাহলে এদিকে কাজ করে কি, মানে এটা ধরে নাও ডাউন হয়েছে, তাহলে এটা সুইটা আছে এই দিক বরাবর, আর তরলের মুক্ত পৃষ্ঠ হচ্ছে এটা এরকম ডাউন হবে। নিচের দিকে কাজ করে কি, এমজি কাজ করে, আর এই পৃষ্ঠ টানের জন্য উপাংশ থাকে কোন দিকে, এই দিকে একটা উপাংশ থেকে যাবে, উপাংশ কম্পোনেন্ট থাকবে, যেটা হচ্ছে কি এর ওজনকে প্রতিনিধিত্ব করবে। বেশ, চলো এটা যাক। হচ্ছে পৃষ্ঠ শক্তির রাশিমালা। তাহলে কি মনে করি, পি কিউ আর এস একটি ফ্রেম, পি কিউ আর এস, তাহলে মনে করি পি কিউ আর এস একটি ফ্রেম, যার মধ্যে এ বি সহজেই পি কিউ এবং আর এস বরাবর সঞ্চালন হতে পারে। ফ্রেম যার মধ্যে এ বি সহজে পি কিউ ও এস আর বরাবর চলাচল করতে পারে। এবার হচ্ছে ফ্রেমে বর্ণনা হলো, সরি পি কিউ আর এস এর পরিবর্তে পি কিউ আর টি দিলাম, পি কিউ আর টি, ঠিক আছে। আচ্ছা বেশ, এসি থাক, আর মোছামুছি করছি না, পৃষ্ঠটানকে টি ধরে নেব, এরপর দেখো এটাকে কি করতে হবে, আমাকে সাবান জলে চুবাতে হবে। তাহলে এরপরে কি সাবান জলে চুবালে কি হবে, হালকা পরিমাণ, আমার লাল পেনটা খুঁজে নিতে দাও, ওয়েট করো, হ্যাঁ লিখে কি হবে, সাবান জলের একটা পাতলা ফ্রেম তৈরি হবে, ঠিক আছে। তাহলে ফ্রেমটিকে সাবান গোলা জলে
ডুবিয়ে তোলা হলে একটি পাতলা ডুবিয়ে তুলে একটি পাতলা স্বরের বা পাতলা স্বর সৃষ্টি করা হলো। তোমরা বইয়ের মতো ভাষা লিখতে পারো। তাহলে সেই পাতলা স্বরের মুক্ত পৃষ্ঠ কয়টা? পাতলা স্বরের মুক্ত পৃষ্ঠ হচ্ছে 2টি। তাহলে সেই পাতলা স্বর যখন তৈরি হলো তখন কি হবে? এখানে বল কাজ করবে লম্বভাবে, এখানেও বল কাজ করবে, 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 এখানেও বল কাজ করবে। তাহলে তার যদি পৃষ্ঠটান টি হয়, এখানে হচ্ছে কি এ বি সমান ধরলাম কত এল, এবং স্বরের পৃষ্ঠটান হচ্ছে কত টি ধরলাম, যেটাকে এস ধরাও যায়। তাহলে এ বির ওপর মোট প্রযুক্ত বল কত হবে? তাহলে এ বির ওপর এর উপর মোট প্রযুক্ত বল সমান কত হবে গো? পৃষ্ঠটানটা কি? একক দৈর্ঘ্যের বল। তাহলে দৈর্ঘ্য কত? এল দৈর্ঘ্য। তাহলে কত হবে? এল টি। বল কত হবে? এল টি। ঠিক লিখলাম। মুক্ত পৃষ্ঠ কটা? একটা মুক্ত পৃষ্ঠ। তাহলে একটা মুক্ত পৃষ্ঠ হলে এল টি হবে, দুটো মুক্ত পৃষ্ঠ হলে কটা হবে? 2LT। তাহলে এখানে মুক্ত পৃষ্ঠের সংখ্যা কয়টি হবে তার সাথে গুণ করতে হবে। বা আমি লিখবো কি, যে প্রযুক্ত বল সমান মুক্ত পৃষ্ঠের সংখ্যা, মুক্ত পৃষ্ঠের সংখ্যা ইন্টু পৃষ্ঠটান ইন্টু দৈর্ঘ্য। তাহলে কত আসছে? 2LT বা 2TL। একটু পাল্টাপাল্টি করে নিও, কোনো অসুবিধা নাই। 2LT। তাহলে মোট হচ্ছে এফ এতটা। তাহলে এই ফ্রেমটাকে যদি ধরে রাখতে চাই এই পজিশনে, তাহলে ঠিক বিপরীত দিকে সমমানের বল প্রযুক্ত করতে হবে, তবে এই পজিশনে হোল্ড করতে পারবো ওকে, তাই তো? অতএব ফ্রেমটিকে অতএব এ বির ওপর পৃষ্ঠটানের বিপরীত দিকে সমপরিমাণ বলতে কি এফ, এটা মুছে দিচ্ছি, বল প্রযুক্ত করলে এ বি স্থির থাকবে। এখানে সাধারণত কার্যটা প্রথমে দেখা হয় কি, বহিস্থ এজেন্টকে। এরপর কি করো, একে সামান্য পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করো, এ ড্যাশড বি ড্যাশড, মানে কত এক্স পরিমাণ সরণ ঘটানো হলো বাইরের দিকে। তাহলে হচ্ছে কি, পৃষ্ঠ স্বরের ক্ষেত্রফল এফ বল দ্বারা সামান্য বৃদ্ধি করার জন্য এ বি কে
কিউ পি বা আর এস বরাবর এক্স সরণ ঘটানো হলো। তাহলে কৃতকার্যের মান কত হবে? অতএব কৃতকার্য সমান কত লিখব? বল ইন্টু সরণ। বল কত গো? এফ ইন্টু এক্স। বলের মান কত বেরিয়েছি কি? কত বের করেছি? 2LT 2LT ইন্টু এক্স। 2LT ইন্টু এক্স। আচ্ছা, একে সরণ ঘটানোর জন্যে কতটা পরিমাণ? 1। এটা হচ্ছে ডাব্লিউ ধরে নাও। তাহলে কতটা পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেল? ক্ষেত্রফলের বৃদ্ধির পরিমাণ কত হবে? আচ্ছা, প্রথমে এখানে লিখে দিই। তাহলে এটাই হচ্ছে কি পৃষ্ঠ শক্তির মান। এটাই হবে কি পৃষ্ঠ শক্তির মান। ঠিক আছে। আচ্ছা, এক কাজ করো, এটাকে খুব অল্প পরিমাণ করো, খুব বেশি পরিমাণ না। এটাকে এক্সটাকে ডিএক্স ধরো। তাহলে বরাবর এখানে ডিএক্স সরণ ঘটাতে করো। তোমাদের বইয়ে দেওয়া আছে, হঠাৎ করে মনে পড়ে গেল। ডিএক্স করো, এটা ডিএক্স। তাহলে এটা কত লিখবো আমি? ডিএক্স। সরণ ঘটেছে কোন দিকে? এদিকে সরণ ঘটেছে ডিএক্স। আর কি অবস্থান কোথায় হলো? অবস্থান হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এটাই হলো কি কৃতকার্যের মান মানে শক্তি। এটাই হচ্ছে কি পৃষ্ঠ শক্তি। এবার হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি কত, সরি ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? কত হয়েছে দেখো, এখানে কত ডিএক্স সরণ ঘটেছে, ধরো কত এল। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? কত ক্ষেত্রফল হবে? তাহলে হচ্ছে কি কত হচ্ছে এ বি, এ ড্যাশ বি ড্যাশ এর ক্ষেত্রফল। হ্রাস করলেও হতো একই ব্যাপার। তাহলে কত আসছে? অতএব সমান কত আসবে দেখো? এল ইন্টু ডিএক্স হবে তো। এবার পৃষ্ঠ কটা? দুটো পৃষ্ঠ। ইন্টু হচ্ছে কি পৃষ্ঠের সংখ্যা, মুক্ত পৃষ্ঠের সংখ্যা। ইন্টু এটা। তাহলে কত আসছে গো? 2L dx। তাহলে এই পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে কৃতকার্য হচ্ছে এটা। এটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে কৃতকার্য কত হবে? অতএব একক পরিমাণ পৃষ্ঠ টানের বিরুদ্ধে ক্ষেত্রফল বৃদ্ধি করতে কৃতকার্য ই সমান হচ্ছে কত? ডাব্লু বাই 2L dx সমান হচ্ছে কত? ডাব্লু মান কত? 2LT dx ডিভাইডেড বাই 2LX dx সমান হচ্ছে কত? টি। তাহলে কত এলো? ই সমান হচ্ছে টি। এটা হচ্ছে কি তাহলে পৃষ্ঠ শক্তি বা স্থিতিশক্তি কি হচ্ছে? পৃষ্ঠটানের সাথে সংখ্যাগত মানের সাথে সমান। যদি পৃষ্ঠটান আর ই দুটো হচ্ছে ভিন্ন রাশি, তবু হচ্ছে কি সংখ্যাগত সমান। মানে হচ্ছে কি এখানে টি এর ধরনটা হচ্ছে কত? 60 নিউটন পার মিটার বা 72 নিউটন পার মিটার। তোর শক্তিমান কত হবে? 72 জুল হলো।
তাহলে টি যদি কত হয়, এখানে জাস্ট একটু ব্যাখ্যা লিখছি সাইডে, যদি টি ইকুয়াল টু 72 সেমি ডাইন পার সেমি হয়, তাহলে ই কত হবে 72 আর্গ। বোঝা গেল? তাহলে ইউনিট আলাদা হয়ে যাবে কিন্তু সংখ্যাগত মানটা সমান, মানে এর 72 এর 72। ঠিক আছে, এটা লিখো, তারপর আমি একটা নোট আর একটা পয়েন্ট লিখবো। ঠিক আছে, নোট করে নাও। এবার দেখো, এটা এই প্রমাণটা প্রায় দেয় মাঝে মাঝে, মানে কোশ্চেনটা দেওয়া হয়, মানে এই প্রমাণটা করতে ই ইকুয়াল টু টি, অর্থাৎ কি স্থিতিশক্তি সমান সংখ্যাগত মান হচ্ছে কি পৃষ্ঠটার সাথে সমান। এরপর আমার হচ্ছে ফোকাসিং লাইন হচ্ছে এই জিনিসটা ডাব্লিউ। এখানে কত এসেছিল গো, এটা কোশ্চেনটা করবে। আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল টু মানে কি কৃতকার্য, তাহলে এখানে আমি এখন লিখছি কি, তাহলে স্বরের বা মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি করতে কৃতকার্য। ডাব্লিউ ইকুয়াল টু কত এসছে গো, 2L/T/dx। তার মধ্যে এটা রাশি হচ্ছে কি ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে লিখছি 2L/dx × t সমান হচ্ছে কি, তাহলে এখানে প্রথমে হেডিং কি লিখেছি, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস। আমি এই যে ফ্রেমটাকে যেটা ছিল আমি বাইরের দিকে নিয়ে এসেছি, মানে কি পৃষ্ঠটানের বিরুদ্ধে কিন্তু কার্য করছি। যদি আমি ভেতর দিকে নিয়ে যেতাম তাহলে কি হতো, পৃষ্ঠটান দ্বারা কার্য করছি, মানে বল দ্বারা কার্য করছি, তাই তো? এটুকুই পার্থক্য হতো, মানে এদিকেটা যদি প্লাস হয় ওই দিকেটা মাইনাস হবে, ওই দিকেটা মাইনাস হলে এদিকেটা প্লাস হবে। কোনটা প্লাস কোনটা মাইনাস এখন আমি বলছি না, এখন সবই তোমার কাছে প্লাস ধরে নাও। সেটা যখন কার্যক্ষমতা শক্তি পাবো তখন ডিটেলস ব্যাখ্যা করব। তাহলে এটা কি হলো, ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি ইন্টু টি। টি হচ্ছে কি পৃষ্ঠ টান, বা এখানে বড় করে লিখবো কি সমান ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস ইন্টু পৃষ্ঠ টান। এই কনসেপ্টেই কয়েকটা অঙ্ক করব। তাই যখনই একটা জিনিস থেকে আরেকটা জিনিস পরিবর্তন হবে তখন আমরা কি করব, সবসময় বের করার চেষ্টা করব কি যে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। একটা আর ব্যাসার্ধের বুদবুদ থেকে 2r হয়ে গেল, 2r থেকে r হয়ে গেল, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনটা বের করার চেষ্টা করব মেন। তাহলে আমাকে কৃতকার্য বের করার সময় এখানে মেন হচ্ছে কি পরিবর্তনটা বের করব। এটা পজিটিভ নেগেটিভ নেওয়ার দরকার নাই, কনফিউশন তোমাদের সাইনে যদি এমসিকিউ থাকে তখন ভাববে। তাহলে পরিবর্তন মানে কি, সবসময় হয় কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, নেগেটিভ হলে নেগেটিভ হবে, পজিটিভ হলে পজিটিভ হবে, তখন ভাববে। তাহলে আমি এইটা দিয়ে অঙ্ক করব সব। ঠিক আছে, ধরে নাও 1 নম্বর অঙ্ক, এক্সাম্পল 1। একটা বুদবুদ ছিল, এর ব্যাসার্ধ হচ্ছে কত r, এটা কিসে হয়ে গেল 2r। এগুলো কি বায়ুর বুদবুদ বলে দেওয়া কথা। আমাদের বর্ধমানে একটা বুদবুদ জায়গার নাম আছে, তো সেই বুদবুদ নয় কিন্তু। তাহলে যখন এখান থেকে এখানে হলো ক্ষেত্রফলের পরিবর্তন হলো, সেই ক্ষেত্রফলের পরিবর্তনটা বের করবো আমরা। তাহলে কথা হচ্ছে দেখো তো, এর ক্ষেত্রফল কত 4πr², এর কত 4π × 2r²। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, কত হবে দেখো তো, 4π × 4r² মাইনাস 4πr²। তাহলে কত আসছে গো, 4 3 12πr², 16 থেকে 4 বাদ যাচ্ছে 12πr²।
আর স্কোয়ার। তাহলে কৃতকার্যের মান কত হবে? কত হবে কৃতকার্যের মান? কৃতকার্যের মান সমান হচ্ছে কি, আবার সে একই রকম, মুক্ত পৃষ্ঠের সংখ্যা, পৃষ্ঠের সংখ্যা ইন্টু ক্ষেত্র ফল বৃদ্ধি ইন্টু পৃষ্ঠ টান। এখানে দেখো আমি এখানে মুক্ত পৃষ্ঠের সংখ্যা বা ক্ষেত্রফল বৃদ্ধি, এখানে ক্ষেত্রফল বৃদ্ধি 2L dx ছিল, তাহলে এখানে ধরা আছে ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এখানে আমি কি দেখো এখানে ধরেছি কত, শুধু একটা পৃষ্ঠের, এটা বাইরের বুদবুদ বলেছি, মানে কটা মুক্ত পৃষ্ঠ, একটা হচ্ছে কি বাইরে থাকে, একটা ভেতর দিকে থাকে, সেটা তো মুক্ত পৃষ্ঠ। এটা বায়ুর বুদবুদ মানে কি, এটা মুক্ত পৃষ্ঠ, এটা মুক্ত পৃষ্ঠ। যদি এটা জলের বুদবুদ নাও তাহলে ভিতরে জল আছে, সেটা কিন্তু মুক্ত পৃষ্ঠ থাকবে না, জলের বুদবুদের একটাই মুক্ত পৃষ্ঠ হবে। বা যদি জলের নিচে বায়ুর বুদবুদ থাকে, এটা হচ্ছে জল আছে এরকম করে, আর এর নিচে একটা বায়ুর বুদবুদ গঠন হয়েছে, তখন হচ্ছে কি এটা মুক্ত পৃষ্ঠ নয়। তাহলে মুক্ত পৃষ্ঠ কোনটা হবে? এইটা হবে মুক্ত পৃষ্ঠ, এইটা ভেতরটা হবে কি মুক্ত পৃষ্ঠ। বোঝা গেল? তাহলে এখানে মুক্ত পৃষ্ঠের সংখ্যা কটা? দুটো। তাহলে কত হলো? 2 ইন্টু 12 পাই আর স্কোয়ার ইন্টু টি, এটা হচ্ছে কৃতকার্য, সমান হচ্ছে কত? এখানে আর লিখছি না, এটা হচ্ছে কি বায়ুর বুদবুদের দুটি মুক্ত পৃষ্ঠ, বায়ুর বুদবুদের দুটি মুক্ত পৃষ্ঠ। ঠিক আছে, এরপর যদি এরকম বলে দেয় যে একটা 4 সেমি ব্যাসার্ধের বুদবুদ তৈরি করতে কত খরচা হবে? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এরকম বলে দিল। এর 4 সেমি ব্যাসার্ধের সাবান, বাবেলস বলা হয়, ঠিক আছে ইংরেজিতে, সাবান বুদবুদ তৈরি করতে ক টাকা খরচা? ক টাকা খরচা? ঠিক আছে, এখানে পৃষ্ঠ টান আমি ধরলাম কত, এখানে এস ধরে নিলাম, তাহলে কত হবে? তাহলে বায়ুর বুদবুদের অস্তিত্ব ছিল ইনিশিয়ালি, তাহলে প্রাথমিক অবস্থায় আরো কটা অঙ্ক করাবো ভালো ভালো। প্রাথমিক ক্ষেত্রফল 0, অন্তিম কত হবে? 4 পাই আর স্কোয়ার ইন্টু কত করব? 2, দুটো মুক্ত পৃষ্ঠ, এটা বেলুন, দুটো মুক্ত পৃষ্ঠ, তাহলে এখানে এর জায়গায় বেলুন বলতে পারে, সেখানে পিস্টনের মান বলে দেবে, টায়ার বলতে পারে, পিস্টনের মান বলে দেবে। তাহলে কত আসছে আমার এখানে? 8 পাই আর বলতে কত? 4 সেন্টিমিটার, তাহলে 4 স্কোয়ার। অতএব কৃতকার্য ডাব্লিউ কত? অতএব ডাব্লিউ ইকুয়াল টু হবে কত? এখানে তো 2 গুণ করে দিয়েছি, তাহলে আর দেখার দরকার নাই, তাহলে কত হবে? 2 ইন্টু 4 পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু এস। নোট করো, আর অঙ্ক করাচ্ছি। এবার যতগুলো হবে কি শর্ট ট্রিক্সে অঙ্ক টাইপের করাবো, ওগুলোকে মুখস্থ রেখে দেবে টেনে এমসিকিউ এর জন্য। এরপর দেখো যে একটা বড় জলবিন্দু, তরল বিন্দু বলা আছে, কি বলা আছে? একটি তরল বিন্দু থেকে n সংখ্যক তরল বিন্দু গঠন করতে কৃতকার্য কত হবে? তাহলে এটা হচ্ছে কি বড়, এটা হচ্ছে ক্যাপিটাল আর এর ব্যাসার্ধ, আর এর ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, মুক্ত পৃষ্ঠ কটা? মুক্ত পৃষ্ঠ একটি, কারণ কি এটা তরল বিন্দু। তো যখন ভাঙা হচ্ছে
কোন রাশিটা সমান থাকবে। তাহলে আমাকে বড় আরটা এটা গিভেন, এটা আমি ধরো আর হচ্ছে এটা গিভেন, আমাকে ছোট আরটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে ছোট আরের মানটা বের করতে গেলে কোন রাশিটাকে ধ্রুবক ধরবো। দেখো একটা তরলবিন্দু থেকে যদি অনেকটা তরলবিন্দু তৈরি করো তা আয়তন তো একই থাকবে। একটা 2 লিটার বোতলে থামস আপ আছে, সেটাকে তুমি 200 ml বোতলে ভাগ করছো, তাই যতগুলো বোতলে ভাগ করো না কেন সবগুলো মেলালে তো সে 200 ml হবে। তাহলে এটা হচ্ছে কত, এর হচ্ছে কত 4/3 পাই আর কিউ, এর কত হবে n ইন্টু 4/3 পাই আর কিউ, তাই তো। তাহলে আয়তন কি হবে, সমান হবে আয়তন সমান হবে, তাহলে কি লিখবো আমি 4/3 পাই আর কিউ ইকুয়াল টু n/4/3 পাই আর কিউ। তো আর ইকুয়াল টু কত হবে n পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। তাহলে আমি এটা রিলেশন পেয়ে গেলাম, এটাকে টেনে মুখস্থ রাখবে, ঠিক আছে এই রিলেশনটাকে। এবার আমাকে কার্য বের করতে গেলে গিয়ে নি আমরা মুক্ত পৃষ্ঠের সংখ্যা ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি। এরপর দেখো তো এটাকে ভেঙে দিলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে না হ্রাস হবে। আচ্ছা দেখো প্রথম কথা বলি, পৃষ্ঠটান চাই কি ক্ষেত্রফল কমাতে, পৃষ্ঠটান চাই ক্ষেত্রফল কমাতে। এই তরল বিন্দুগুলোকে পাশাপাশি রেখে দিলে ওরা জোড়া লাগার টেন্ডেন্সি থাকবে না ভেঙে যাওয়ার টেন্ডেন্সি আছে গো। এগুলোকে যদি রেখে দেওয়া হয় পাশাপাশি, দুটো পাশাপাশি তরল বিন্দুকে রেখে দেবে, দেখবে কি দুটো টেন্ডেন্সি হচ্ছে কি জোড়া লেগে যাওয়ার। তা জোড়া লেগে যাওয়া মানে কি, সে ক্ষেত্রফল বাড়াতে চাইছে না ক্ষেত্রফল কমাতে চাইছে, ক্ষেত্রফল কমাতে চাইছে। যখনই এগুলো জোড়া লেগে যাবে ক্ষেত্রফল কমে যাবে, আর যখনই ভাঙছো মানে কি ক্ষেত্রফল বেড়ে গেল। তাহলে হচ্ছে কি ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত হবে, ক্ষেত্রফল বৃদ্ধি, কি লিখছি ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, আমি এটা ডেল এ দিয়ে প্রকাশ করলাম, কত হলো গো। তাহলে এর ক্ষেত্রফল মাইনাস এর ক্ষেত্রফল, যেহেতু বৃদ্ধি লিখেছি, কত হবে n ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো মানগুলা পুট করো তো, এখানে ক্যাপিটাল আর এর মানটা পুট করবে না স্মল আর এর মান পুট করবে। আমাকে দেওয়া আছে কোনটা আরটা গিভেন, তাহলে আমি কি করব স্মল আর এর মানটা পুট করব। তাহলে কত আসছে গো n ইন্টু 4 ইন্টু পাই, আর এর মান কত হবে এখান থেকে বের করো, r ইকুয়াল টু r⁴ n/3। তাহলে কত হবে r ডিভাইডেড বাই n পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। কি লিখলাম গো বলো একটু এটা। তাহলে দেখো তো 4 পাই আর স্কোয়ার কমন যাচ্ছে, 4 পাই আর স্কোয়ার কমন গেল, এখানে থাকলো কি n থাকলো, এখানে কি হলো n পাওয়ার 2/3 হয়ে গেল। কেন 2/3 হলো, এখানে স্কোয়ার আছে তো, তো স্কোয়ারটা কত হবে 2/3 হলো মাইনাস 1। তাহলে 2/3 আছে, ওপরে কত আছে 1 আছে, বিয়োগ করলে কত হবে 1 মাইনাস 2/3 সমান কত হবে 1/3। তাহলে কত লিখবো এখানে কৃতকার্য w ইকুয়াল টু অতএব 4 পাই আর স্কোয়ার ইন্টু n পাওয়ার 1/3 মাইনাস 1। অতএব কৃতকার্য সমান হচ্ছে কত 1, 1টা কি গো মুক্ত পৃষ্ঠের সংখ্যা, ক্ষেত্রফল বৃদ্ধি 4 পাই আর স্কোয়ার n পাওয়ার 1/3 মাইনাস 1 ইন্টু কত পৃষ্ঠটান টি বা এস হলো, কত হলো 4 পাই আর স্কোয়ার টি ইন্টু n পাওয়ার 1/3 মাইনাস 1। নেক্সট অঙ্ক হচ্ছে ভি আয়তন থেকে এন ভি আয়তন করতে হবে, তাহলে কৃতকার্য কেমন হবে নোট করো এটা, তারপর নেক্সট করছি। এরপর দেখো ভি আয়তনের সাবান বুদবুদ গঠন করতে কৃতকার্য হচ্ছে
ডাব্লু, তাহলে এন ভি আয়তনের বুদবুদ গঠন করতে কৃতকার্য। আমি গঠন করছি মানে কি, ইনিশিয়ালি 0 ছিল, তারপর ভি আয়তনের করছি, তাই তো। আর যখনই বুদবুদ বলবে তখনই ভাববে কার বুদবুদ, সাবান বুদবুদ না তরল বুদবুদ। যদি সাবান বুদবুদ হয় তাহলে ভিতরে 2 পৃষ্ঠে কি আছে, 2টো মুক্ত পৃষ্ঠ। আবার সেই সাবান বুদবুদ যদি তরলের মধ্যে থাকে তাহলে একটা হয়ে গেল, বায়ুর মধ্যে থাকলে কত হবে, 2টো হবে, আর তরল বিন্দু হলে একটা। আমি এটা ধরছি কত, বায়ুর মধ্যে আছে, ঠিক আছে। সাবান বুদবুদ মানে বায়ুর মধ্যে, এ লিখে রাখি না, এবার তোমরা কনফিউজ হয়ে যাবে। বায়ুর মধ্যে। তাহলে আমি এটাকে গঠন করছি, ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়ালি 0 ছিল, এটা হচ্ছে ভি, ব্যাসার্ধ হচ্ছে কত, আর। তাহলে এখানে কৃতকার্য কত হবে, কৃতকার্য কত হবে, এটাকে এক কাজ করো, স্মল আরই ধরো, কত হবে 2 ইন্টু ক্ষেত্রফল কত আছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু টি বা এস। এটা হবে কিনা দেখো তো, কারণ ইনিশিয়ালি কত ছিল, 0 ছিল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, যেটা তো হয়েছে সেটাই তো ক্ষেত্রফল বৃদ্ধি। ইনিশিয়াল ক্ষেত্রফল কত ছিল, প্রাথমিক ক্ষেত্রফল 0, অন্তিম কত 4 পাই আর স্কোয়ার ইন্টু 2। এরপর হচ্ছে এন ভি আয়তন, তাহলে এন ভি যদি আয়তন হয়, এন ভি আয়তনের ব্যাসার্ধ ধরলাম কত, ক্যাপিটাল আর। তাহলে সম্পর্কটা কেমন হবে, তাহলে দেখো তো, 4/3 পাই আর কিউ, মানে এটা হচ্ছে কত, এত হচ্ছে এন ভি। তাহলে কত হচ্ছে, এন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে কত, ক্যাপিটাল আর। তাহলে ভি এর মানটা পুট করো তো আগের সমীকরণ থেকে, তাহলে ভি এর মান কত আসছে, এন ইন্টু 4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই, এগেন দেখো সে আর ইকুয়াল টু কত আসছে, এন পাওয়ার 1/3 আর, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এই বুদবুদ গঠন করতে কৃতকার্য কত, এটা মুছে দিচ্ছি। এখানে ক্ষেত্রফল বৃদ্ধি মানে বিয়োগের কোনো কনসেপ্ট নাই, মানে ছিল 0 থেকে তৈরি করছি, এটাও কিন্তু 0 থেকে। তাহলে এখানে হচ্ছে কি, এন ভি আয়তনের কৃতকার্য কত হবে, ডাব্লু ড্যাশ ইকুয়াল টু 2 ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু এস। কিন্তু আমাকে আর এর মান তো দেওয়া নাই, দেওয়া আছে কোনটা, ছোটোটার রেসপেক্টে, আমার ডাব্লুর মান জানা আছে। তো এটা যদি ডাব্লু হয়, কৃতকার্য ডাব্লু সমান কত এসছে, সরি 8 পাই আর স্কোয়ার এস। তাহলে আমাকে এর রেসপেক্টে মানটাকে বের করতে হবে, কারণ কি এটা আমার গিভেন, তাই তো, এটা গিভেন, তো এর রেসপেক্টে মান বের করতে হবে। তাহলে এখানে আর এর জায়গায় মানটা পুট করে দেবো, কত হবে, এন টু দি পাওয়ার 1/3 আর। তাহলে কত আসছে এখানে, কত 2 ইন্টু 4 পাই এন পাওয়ার 1/3 আর তার হোল স্কোয়ার ইন্টু এস। তাহলে কত আসছে দেখো তো, 4 দ্বিগুণে 8 পাই এস আর স্কোয়ার এন পাওয়ার 2/3। এটা মান সমান কত লিখতে পারি, ডাব্লু। অতএব ডাব্লু ড্যাশ ইকুয়াল টু ডাব্লু ইন্টু এন পাওয়ার 2/3। একটা জিনিস মনে রাখবে, প্রথম অঙ্কটা যেটা ছিল কি, বড় থেকে ছোট তৈরি করা হয়েছিল, যে কৃতকার্য করতে হয়েছিল, মানে ভেঙেছিলাম,
কুচি 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 কেটেছিলাম, তাই তো ভেঙেছিলাম। তো সেই ঠিক অপোজিট কেস যদি করা হয়, মানে হচ্ছে কি, যদি n সংখ্যক তরল বিন্দু জমে যদি বড় বিন্দু গঠন করা হয়, তাহলে কৃতকার্যের মানটা একই হবে, খালি ভাষাটা কি হবে, ওখানে ক্ষেত্রফল বৃদ্ধি লিখেছিলাম, এখানে হবে ক্ষেত্রফল হ্রাস। ঠিক আছে, তখন হবে কি ক্ষেত্রফল হ্রাস, সমস্তটা একই, শুধু ভাষার পরিবর্তন। তাহলে যখন এইটা থেকে তৈরি করছি এইটা n সংখ্যক, তখন হচ্ছে কি ক্ষেত্রফল বৃদ্ধি, এটা থেকে এটা, আর এটা থেকে এটা হলে কি হবে ক্ষেত্রফল হ্রাস। ঠিক আছে, মনে থাকবে, অঙ্কগুলো করবে, ভালো থাকবে, নোট করে নাও। আবার এর পরের দিনে অঙ্ক দিয়ে শুরু করব।